শেখ হাসিনার শাসনকালে 53 দিন নিখোঁজ ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। তাকে গুম করা হয়েছিল, রাখা হয়েছিল আয়নাঘরে। কখনো বিকট শব্দের মাধ্যমে, কখনো উলঙ্গ করে নির্যাতন চালানো হতো তার উপর। এমনকি নামাজরত অবস্থায়ও বেদম মারধরের শিকার হয়েছেন তিনি। ভয়াবহ সেই নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন সাংবাদিক কাজল। এসআর রাজু রিপোর্ট দেখুন। আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত বিষয় ছিল গুম। সরকারের সমালোচক কিংবা বিরোধী দলের অনেকেই গুমের শিকার হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই সামনে আসে আয়নাঘরের কথা, যেখানে গুম করে বছরের পর বছর রাখা হতো বন্দীদের। মূলত প্রতিবাদীদের কণ্ঠরোধ করার জন্য শেখ হাসিনা সরকার এই গুমখানা তৈরি করেছিল। জানা গেছে সারা দেশে ডিজিএফআই-এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার বেশিরভাগই রয়েছে ঢাকাতে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত আয়নাঘরে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। তেমনি গুমের শিকার একজন হলেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, যিনি শেখ হাসিনা সরকারের সময় 53 দিন নিখোঁজ ছিলেন। এবার সেই ভয়াবহ দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক কাজল। গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়ে কাজল বলেন, গুমের জীবনে নির্যাতনের শিকার হয়েছে, আবার কখনো বিকট শব্দের মাধ্যমে, কখনো নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে। এমনকি নামাজরত অবস্থায় বেদম মারধরেরও শিকার হয়েছে। নির্যাতনের এক একটি গল্প যেন ছাড়িয়ে যায় আরেকটিকে। দু একটি নয়, নির্যাতনের এমন অনেক সেল রয়েছে আয়নাঘরে। আমি যেখানে ছিলাম সেটা হলো একটা হাফ ডান সেল। মাথা খাড়া করে দাঁড়ানো যায় না, সাইডে বসা যায় না, ফিরা যায় না, ঘোরা যায় না। স্মল অ্যাজ লাইক 3 ফিট হতে পারে। এবং আমি মাথার উঠাইতে পারছি না, তখন বসারও কোনো ব্যবস্থা নেই। পিছনে হ্যান্ডকাপ, প্রথম অভিজ্ঞতা জীবনে, পিছনে হ্যান্ডকাপ দিয়ে আমাকে এভাবে বেঁধে রেখেছে। মুখে জম টুপি, তখন আমার টুপিও খোলেনি। তো যথারীতি তারা আমাকে টুপি দিয়েই আমাকে এভাবে ফেলে রেখে দিল। 2-3 জন এসে আমাকে লাথি শুরু করলো। ঠিক আছে, আমি ধরেন চিৎকার তো করা নেই, আমার সুযোগ নেই, তখন চিৎকার করছি, কিন্তু আমার তো চিৎকার করতে ভয় লাগতেছে। আমি জ্ঞান হারাই গেলাম আমার ওখানে। শফিকুল ইসলাম কাজল আরও বলেন, আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে মাথা উঁচু করে রাখা যেত না, কোনো দিকে ঘুরে দাঁড়ানো যেত না। আমাকে উলঙ্গ করে রাখা হয়েছে। রুমে সাউন্ড টর্চার করা হয়েছে। ভয়ঙ্কর শব্দ হতো, যেন কানের পর্দা ফেটে যায়। হঠাৎ একদিন শুনি রোজার মাস চলছে, পরে ওযু ছাড়াই নামাজ পড়ি। এ সময় হাত কড়া পরানো ছিল, চোখ বাঁধা ছিল, ফলে সেজদা দিতে গিয়ে পড়ে যাই। তখন শব্দ হয়, এরপর কয়েকজন এসে আমাকে মারল। রোজার মাসের এরকম নামাজ পড়ি, তো একদিন আমি পিছনে তো হ্যান্ডকাপ আর চোখ বাঁধা, তো একদিন আমি সিজদা দিতে গিয়ে দুম করে পড়ে গেছি। এক শব্দ হয়েছে, এই সময় ভিতরে ঢুকে আমাকে অনেক মার দিছে। তখন আমি বলছি, আল্লাহ আমাকে বের করে দেন। ওদেরকে বলছি, ভাই আমাকে মেরে ফেলেন, না রে আপনারা আমাকে একটা কিছু করেন। মারছে, আমি যে সিজদা শব্দ হয়ে গেছে, ধুরুম করে পড়ছি, তো আমি বুঝতে পারিনি আর কি। তখন আল্লাহ বলে উঠছি। এই সময় আমাকে খুব মারতেছিল। এরপরে আমি আল্লাহকে অনেক অনেক বসে বসে অনেক কাঁদছি, আল্লাহ আমাকে মেরে ফেলেন, না আমার জানটা কবজ করে নিয়ে চলে যান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2020 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে গুম করা হয় সাংবাদিক কাজলকে। তারপর জম টুপি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচের কোনো অজ্ঞাত স্থানে। ফটো সাংবাদিক কাজল বলেন, আমার স্ত্রীকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কল করে বলেছিলেন, আপনার স্বামী অনেকের বিরুদ্ধে চলে গেছে, আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে আপনি মাফ চান। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি আমার ওয়াইফকে বলেছেন যে সে তো অনেক মানুষের বিরুদ্ধে লেগেছিল, অনেক মানুষ তার বিরুদ্ধে, আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু আপনি সরাসরি আপনার মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে মাপ চান। প্রতিমন্ত্রীকে
শেখ হাসিনা সরাসরি ফোন কানেক্টেড মানুষ। বণিক বার্তা ও দৈনিক খবরের কাগজে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন কাজল। সম্পাদনা করতেন পক্ষকাল নামে একটি ম্যাগাজিন। তবে বিগত সরকারের নানা অনিয়ম নিয়ে নিয়মিত লিখতেন সামাজিক মাধ্যমে। বিশেষ করে পাপিয়া কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন মন্ত্রী এমপির তথ্য ও ছবি প্রকাশ করে তৎকালীন সরকারের রোষানলে পড়েন তিনি। কাজল বলেন, যৌন কেলেঙ্কারি একটি তালিকা আমি প্রকাশ করি। তালিকায় নাম ছিল ৩৪ জনের মতো। একজন তার হোটেলে তাদের ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য অনেককেই আশ্রয় দেয় সেখানে। ধীরে ধীরে এর গভীরে গিয়ে দেখি সেখানে বিভিন্ন মন্ত্রী এমপিরাও যাতায়াত করেন। যেহেতু পাপিয়ার সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু পাপিয়ার আমি অসংখ্য ছবি যে কোনো ভাবে তুলতাম। পাপিয়া মূলত এসছিল হলো নাজমা, তারপরে অপুকিল এটাকে পিক করে নাই। ওদের ভিতরে এই সম্পর্কটার ভিতর দিয়ে তারা নানান ধরনের মানুষকে ব্ল্যাকমেলিং শুরু করে। তারা এটা সম্পর্ক গড়ে তার হোটেলে আশ্রয় দেয়, এটা ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য, বড় বড় কন্ট্যাক্টের জন্য। ধীরে ধীরে সেখানে আমি আরো গভীরে গিয়ে দেখি যেখানে বড় বড় মন্ত্রী এমপিরা এখানে যাতায়াত করে এবং এখানে তারা সেক্স বাণিজ্যের মধ্যে জড়াই গেছে। এদিকে বিভীষিকাময় ৫৩ দিন পর সাংবাদিক কাজলকে ২০২০ সালের ৩ মে রাতে ফেলে রাখা হয়েছিল যশোরের বেনাপোলের একটি খালে। তারপর আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শিখর সহ আরও ২ জনের করা ৩টি ডিজিটাল নিরাপত্তার মামলায় কারাগারে থাকেন কাজল। পরে হাইকোর্ট থেকে ওই বছরের ২৫ ডিসেম্বর জামিন পেয়ে মুক্ত হন। পরে জীবন নিয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় গত বছরের সেপ্টেম্বরে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সাংবাদিক কাজল জানান, নির্যাতনে রক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে বাসা বেঁধেছে গ্যাংগ্রিন রোগ, তাই কাটা পড়তে পারে একটি পা। এ অবস্থায় ক্ষতিপূরণ ও শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে রাষ্ট্রের সহযোগিতা চান তিনি। আমি দেশে ফিরতে চাই, অবশ্যই আমার গুমের বিচার হতে হবে, রাষ্ট্রীয় মর্যাদা আমাকে দিতে হবে। কারণ আমি আওয়াজ উঠাইছি বাংলাদেশের ক্রস ফায়ারের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। বাংলাদেশে যখন সাংবাদিকরা ভয় পায় তখন আমি প্রকাশ্যে নাম লিখে দিছি যে আপনার ক্যাসিনো কাণ্ডে কারা। আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি সবকিছু করতাম। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।